ওয়ান্ডারফুল, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। শোনো, তোমার একটা খুব ভালো গিফট পাওনা আছে, আমি প্রমিস করছি। আচ্ছা, তোমার বাইক পছন্দ তো? বাইক? হ্যাঁ 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 ম্যাডাম। ওকে, ডান। আমি তাহলে তোমাকে বাইক প্রেজেন্ট করব। ওকে, লেট মি সি। আচ্ছা শোনো, এখন আমি রাখছি। ওকে? আচ্ছা ম্যাডাম। উফ, আই এম সো হ্যাপি। I must celebrate. I must celebrate. Cheers to Malini Banerjee. আজ আমার পথের কাটা তিতির শেষ, ফিনিশ, খতম। আর আমার কোনো চিন্তা নেই। আমার একটাই আফসোস, আমার এই চরম এক্সাইটমেন্ট, আমার এই খুশি আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। গ্রেট। আর আমি ঘরে থাকতে পারছি না। আই মাস্ট শেয়ার দিস এক্সাইটমেন্ট। হ্যালো ladies and gentlemen, আজ আমি ভীষণ খুশি। এটা আমার সব থেকে আনন্দের দিন, perhaps the best day of my life, best day. এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। পুলিশে খবর কি দেবে? ও বাবা, আরে আগে ফায়ার ব্রিগেডে খবর দাও। ফায়ার ব্রিগেডে আগুন না নিবলে কিছু করার নেই। আরে একটু যা ফায়ার ব্রিগেডে খবর দে। যা স্যার সোমরাজ স্যার। আরে কিছু শোনা হচ্ছে না। আরে বাবা জয়ের স্যারকে ফোন করবো? বলো না কিছু একটা। চুপ করে থাকা কি? আরে বাবা, ভেতরে আগুন লেগে গেছে তো কি? আরে ব্যানার্জি ভাই তো খবর দিতে হবে একটা। কি চুপ করার নেই। আরে স্যার তিতির ম্যাডাম। খবর পেয়েছো? ওখানকার অবস্থা তো জানি না সুদীপ, কিন্তু তোমার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। তোমার তো মনে হচ্ছে নার্ভ ফেল করে যাবে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে তোমার নার্ভ ফেল করে গেছে। ওখানকার অবস্থা জেনে তোমার দরকার নেই। শুধু এইটুকু জেনে রেখো যে তুমি কিছু দেখোনি, তুমি কিচ্ছু জানো না। Oh, come on, just forget it. এটা পার্টি টাইম সুদীপ, এসব নিয়ে মাথা ঘামাবে না। জাস্ট এনজয় পার্টি। যাও এবার এখান থেকে যাও। ব্রেক খেতেছিলাম, আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, ভেতরে একটা ব্লাস্টের শব্দ, উনি ভেতরে ছিলেন, আগুন জ্বলে উঠেছিল।
ওনাকে যে করেই হোক বাঁচাতেই হবে। উনি ঠিক হয়ে যাবেন তো ডাক্তারবাবু? প্লিজ বলুন না, উনি ঠিক হয়ে যাবেন তো? কি হলো? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বলুন না উনি ঠিক হয়ে যাবেন তো? বলুন না উনি ঠিক হয়ে যাবেন তো? আপনারা ওকে ফিরিয়ে দেবেন তো আমার কাছে সুস্থ করে? প্লিজ বলুন, এরকম করে তাকিয়ে থাকবে না প্লিজ। ম্যাডাম, যে কন্ডিশনে ওকে নিয়ে এসেছেন আমাদের হাতে সত্যিই কিছু নেই। আমরা আমাদের সমস্ত রকম চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে। উনি যা চাইবেন তাই হবে। ম্যাডাম, যে কন্ডিশনে ওকে নিয়ে এসেছেন আমাদের হাতে সত্যিই কিছু নেই। দেখুন, এটা বার্ন কেস, আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আমি বুঝতে পারছি, কিন্তু এই সময়টা দয়া করে আমাকে সোমরাজ বাবুর পাশ থেকে সরাবেন না প্লিজ। আমি চুপটি করে বসে থাকবো। যান। স্যার, হার্টবিট মনিটরিং চলছে, কিন্তু পেশেন্ট তো এখনো রেসপন্সই করছে না। একটা ইনজেকশন দিতে হবে। ওকে। কি আপনি কে? বাবা, তোকে বাবা কোথায় বলতো? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না, কোথায় কোথায়? কি জানি মা, তবে বাবার একটা ফোন এসেছিল, তারপর থেকে তো আমি আর খেয়াল করিনি। ফোন? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা অনেকক্ষণ সৌমা তিতিরের জন্য অপেক্ষা করেছি, কিন্তু ওরা এখনো আসছে না। আমার মনে হয় ওরা নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে। সৌমা তিতিরের জন্য বেশি অপেক্ষা না করে আমার মনে হয় রাজন্যা আর তুহিনের অ্যানিভার্সারি কেক আমাদের এবার কেটে ফেলা উচিত, তাই না? শোনো না একটু, বলছি দুপুরে পার্টি রাখার কি বা দরকার ছিল বলো তো? দেখো লাঞ্চটাও একসাথে করতে পারলাম না, আর দাদা ভাই তিতিরকে ছাড়া কেক কেটে ফেলবো না মা, আমার একদম ভালো লাগছে না। সেই তো, আজকের পর থেকে ওরা আর কেউ থাকবে না রাজ্য বেবি। বেটা রাজন্যা, তোমার কি মনে হয় এই যে সারা দিন ধরে সেলিব্রেশন, এনজয়মেন্ট, এগুলো কি আমার আইডিয়া ছিল? একেবারেই না, এগুলো তোমার দাদা বৌদির আইডিয়া ছিল। তুমি চিন্তা করছো কেন বেটা? আরে বাবা, তোমার দাদা বৌদি চলে আসবে, কাজে আটকে পড়েছে। চলো চলো, কেকটা কেটে ফেলো। হ্যাঁ সবিতা। হ্যাঁ ম্যাডাম বলুন। কেটারিং এর ছেলেদের বলো কেকটা নিয়ে আসতে। আচ্ছা ম্যাডাম। পরীক্ষা নিচ্ছেন না আপনি আমার? পরীক্ষা নিচ্ছেন? ঠিক আছে, আমিও দেখব। এখানেই বসে থাকবো, এখান থেকে একটাও নড়বো না। আপনাকে তো আমার সঙ্গে কথা বলতেই হবে।
ধরবো না আমি আপনার ফোন। কি ফোন করতে হলো? কি উত্তর দেবো আমি? কি বলবো? কি ব্যাপার হলো? তিতির ফোনটা ধরছে না কেন? উফ। আমার নাম্বারটা এখনো সেভ করা আছে দেখছি। হ্যাঁ তিতির, তোমাদের নাম্বার আমার সেভ করার দরকার নেই, আমার মুখস্থ আছে। আমি জানি তিতির, যা ঘটেছে তাতে তোমার আমাকে ভুল বোঝাটাই খুব স্বাভাবিক, কিন্তু আমি আজকে ওইসব নিয়ে কথা বলার জন্য ফোন করিনি তিতির। আমি শুধু জানতে চাইছি যে তোমরা সবাই ভালো আছো তো? সোম ভালো আছে তো তিতির? তিতির তুমি চুপ করে আছো কেন? সোমের কিছু হয়নি তো? সোম ভালো আছে তো তিতির? কি হবে আপনার জেনে? সোমরাজ বাবু কেমন আছেন? সোমরাজ বাবু মরলো না বাঁচলো? তিতির তিতির কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো না। কি এসব বলছো? সোম কেমন আছে তিতির? আমাকে বলো না প্লিজ, বলো প্লিজ তিতির। সব শেষ হয়ে যাচ্ছে ম্যাম, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আপনাদের ইগোর লড়াইয়ের জন্য সোমরাজ বাবু আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আপনাদের জন্য। তিতির হ্যালো হ্যালো সোমরাজ বাবুর জ্ঞান ফিরছে। মাগো কিচ্ছু হবে না, বিশ্বাস কর, কিচ্ছু হবে না সোমরাজের। মা তো, হ্যাঁ আমি বলছি, দেখ ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে মা, ও ঠিক হয়ে যাবে। আপনারা কেন এরকম করছেন বলুন তো? কেন? আমাদের তখন মন শক্ত করার দরকার। সোমরাজের জন্য আমাদের সবার প্রার্থনা করা খুব দরকার। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। ঠিক ঠিক মশাই, শক্ত হন বেআই মশাই। তুই ঠিক বলেছ, আমাদের সবটুকু দিয়ে দিতে হবে। সবটুকু। আমি কোন রকম নেগেটিভ ভাবনা চিন্তা আমার মাথায় আসতে দেব না। সোমরাজ বাবু ঠিক সুস্থ হয়ে যাবে। আর আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে। কি হলো? ফিরবেন না বলুন? ফিরবেন তো? ফিরবেন তো আপনি আমাদের সঙ্গে? চুপ করে আছেন কেন? বলুন না, ফিরবেন তো সোমরাজ বাবু? দোয়েল, আমার বেটার সোম কেমন আছে? কি অবস্থা ওর? দাদা ভাইয়ের অবস্থা আগের মতোই, কোনো উন্নতি হয়নি। ডাক্তারবাবু আশঙ্কা করেছেন যে এর থেকে খারাপ সিচুয়েশন যেন আর না হয়। খারাপ সিচুয়েশন? মাই ফুট! কি বলছো তুমি দোয়েল? কি বলছো তুমি বেটা? দোয়েল, তিতির কি একেবারে ভেঙে পড়েছে? তিতিরকে কেবল কেবিনের ভেতরে যেতে অ্যালাউ করেছে মা, তাই ও ভেতরেই আছে। আমরা বাকিরা বাইরে অপেক্ষা করছি। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে জানো তো দোয়েল। আমি আমার ছেলের কাছে একবার যেতে পারছি না, ওকে চোখে দেখতে পাচ্ছি না। যেমন পাগল করছিল
যে ওকে বুঝিয়ে সবকিছু বলবো, আমার ছেলের কাছে যাব, সেটাও আমি করতে পারলাম না, সেটাও করতে পারলাম না। কি আর করা যাবে বলো? থাক, আমি দূর থেকেই ঠাকুরকে ডাকি। তিতিরের পাগলামোটা একবার ভাবো, বলছে আমি নাকি ব্লাস্ট করিয়েছি। আমি কি পাগল বলো? আমি কি পাগল না জল্লাদ? যাকে বুকে করে মানুষ করলাম তাকে আমি কি মারবো? মারতে পারি বলো? একবার ভেবে দেখো। আচ্ছা দোয়েল, তুমি কি এটা বিশ্বাস করো? মা আপনি কি করে এটা? না মা, আপনি এ কাজ কখনো করতে পারেন না। দোয়েল, তোমার বাবা বা অন্য কেউ ওই ব্লাস্ট নিয়ে ওখানে কোনো আলোচনা করছে না তো? এখানে কেউ এসব বিষয় নিয়ে আলোচনা করছে না মা। আসলে সবাই দাদাভাইকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। সেই তো ঠিক আছে, ঠিক আছে। কখন কি হলো একটু খবর দিও দোয়েল, কেমন? না মানে তাড়াতাড়ি সুখবরটা দিও যে আমার ছেলের জ্ঞান ফিরেছে। ঠিক আছে দোয়েল? আপনি শুনবেন না আমার ভালোবাসার কথা? সাড়া দেবেন না? বলুন না, বলুন না একবার আপনি আমায় ভালোবাসেন না? আমি আবার আগের বারের মতো ভুল ভাবছি হয়তো। আমি জানতাম যমরাজ বাবু, আমি জানতাম আপনি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবেন না। আপনি কি আমার কথাটা শুনেছেন? আমি আপনাকে খুব চিন্তা করো না দিদির, আমি চলে এসেছি, সবার কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে দিদি। আপনি পারবেন আপনি পারবেন আপনার ছেলেকে সুস্থ করতে, আপনি ওনাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন, প্লিজ 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 ফিরিয়ে দিন। দেখুন, আমাদের কাছে লাস্ট এখন একটাই উপায় আছে, লাইফ সেভিং ড্রাগ ইনজেক্ট করা। ঈশ্বরের ইচ্ছায় যদি তাতে কাজ হয় ভালো, নইলে আপনি যত তাড়াতাড়ি পারুন ইনজেকশনটা দিন, আর দেরি করে যাবে না, ফাস্ট। স্যার সব রেডি। এটাই শেষ উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। দিদি তুমি আর আমি দুজন মিলে সোমকে দুদিকে
ধরে রাখবো যাতে সব আমাদের ছেড়ে কোথাও যেতে না পারে, কোথাও যেতে না পারে। আমি জানি ম্যাম, শুধু এই ইঞ্জেকশনে কাজ হবে না। সোমরাজ বাবুর মাকে দরকার, মায়ের ভালোবাসা দরকার। আপনি তো এসে গেছেন, একটা কথা বলবো, আপনি ছোটবেলায় একটা গান শুনিয়ে ওকে ঘুম পাড়াতেন না? আজকে ওই গানটা একবার গান না ওকে ঘুম থেকে তোলার জন্য। আপনি দেখবেন ওনার মা যখন ওনার কাছে গান গাইবে উনি কিছুতে ঘুমিয়ে থাকতে পারবেন না, উনি ঠিক সাড়া দেবেন। প্লিজ গাইবেন একবার, প্লিজ। এটা তুমি কি বলছো দিদি? গান সরি ম্যাডাম, হেরে গেলাম। সিস্টার, মনিটর রিডিং করুন, পেশেন্ট রেসপন্ড করছে। আমরা হারিনি ম্যাডাম, মিস্টার ব্যানার্জি রিভাইভ করছেন, উনি ফাইট ব্যাক করছেন। লাইফ সেভিং ইনজেকশনটা ঠিক সময় দিয়েছেন বলে। না না, আসল ওষুধ তো এখানে। মা আর স্ত্রীর ভালোবাসায় মিস্টার ব্যানার্জি প্রাণ ফিরে পেলেন। করতে যাবো কেন তোমাদেরকে? কি ব্লাস্টের কথা বলছো? শুধু আমরা বলছি না, আপনার পাড়ার বুথের ভদ্রলোকও আমাদেরকে আপনার কথা বলেছেন। বললেন একজন ছোট করে চুল কাটা ভদ্র মহিলা এই মোবাইলটা এখান থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে ফোন করেছেন। আগেও এক দুবার নিয়েছিলেন ফোন। কি আবসার্ড কথা! ছোট করে কাটা চুল মহিলা কি পৃথিবীতে আমি একাই আছি নাকি? শয়ে শয়ে মানুষজন আছে। আমি তো বুঝতেই পারছি না যে আমি তোমাদেরকে ফোন করব কেন, কি কারণে। হ্যাঁ, ছোট করে কাটা চুল অনেকেরই থাকতে পারে, কিন্তু নামটা তো একজনেরই। আপনার পাড়ার বুথের ভদ্রলোক বললেন কলার লিস্টে আপনার নাম লেখা ছিল পরিষ্কারভাবে, মুনমুন দে। না না, ইম্পসিবল, ওনার কোনো ভুল হচ্ছে। আপনি আসল সত্যিটা বলুন, তা না হলে আমরা ভুল করে পুলিশে খবর দেবো, সেটা কি ভালো হবে? তার আগে আপনি সত্যিটা বলে দিন, বলুন। হ্যাঁ, ফোনটা আমি করেছিলাম, ফোনটা আমি করেছি। ওই ব্লাস্টের খবর দেওয়ার জন্য আমি ফোনটা করেছিলাম, তোমাদেরকে বাঁচানোর জন্য ফোনটা করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি ব্লাস্ট করাইনি, আমি নির্দোষ। আমি ব্লাস্টের ব্যাপারে বিন্দু বিসর্গ কিছু জানি না। তাহলে আপনি ফোনটা কেন করেছিলেন যদি কিছুই জানেন না? ব্লাস্টটা কে করিয়েছে বলুন? কেন ফোনটা করলেন? আপনি জানলেন কি করে ওখানে ব্লাস্টটা হবে? প্লিজ বলুন, চুপ করে থাকবেন না, বলুন। আমি না, আমি সত্যি বলতে পারবো না। অ্যাকচুয়ালি বলি, তোমরা বিশ্বাস করবে না। বিশ্বাস করব আমরা। আমি বুঝতে পারছি আপনি হয়তো ভয় পাচ্ছেন, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যদি সত্যিই নির্দোষ হন, আপনার যদি কারোর থেকে ভয়ও থেকে থাকে,
তাহলে আমরা আপনাকে প্রোটেক্ট করবো। আপনি শুধু নামটা বলে দিন প্লিজ। বলুন নামটা, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, বলুন। আপনি তো জানেন, বলুন প্লিজ, বলুন। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, বলুন। মালিনী ব্যানার্জি। অনেকটাই। ইদানিংকালে মা অনেক টাকা কোম্পানি থেকে উইথড্র করেছে, এই জন্যই কি? তবে অনেকটাই বললে হবে না, আপনি এক্সাক্ট অ্যামাউন্টটা বলুন প্লিজ, বলুন এক্সাক্ট অ্যামাউন্টটা। ওই 1 কিংবা 1.5 লাখ টাকা হবে। 1 লাখ না 1.5 লাখ? পরিষ্কার করে বলুন, 1 না 1.5, প্লিজ বলুন। সোমরাজ 3 লাখ টাকা। 3 লাখ টাকা? ঠিকই তো, মা তো এই অ্যামাউন্ট টাকা উইথড্র করেছে। তার আগে আরো খানিকটা। এই মাসে 1 লাখ টাকাটা কিসের জন্য তোলা হয়েছে? ওটা তো ম্যাডাম উইথড্র করেছেন স্যার। আপনি তো মিথ্যে বলছেন না। আর আজকে আপনি সেই টাকাটাই আনতে গিয়েছিলেন, গিয়ে যখন শুনলেন এই বম ব্লাস্টের কথাটা, তখন টাকাটা না নিয়েই চলে এলেন, তাই তো? আমি গিয়েছিলাম টাকাটা আনতে মালিনীর কাছ থেকে ব্ল্যাকমেল করে, কিন্তু মানুষ খুন করতে পারে ও আমি এটা কল্পনাও করতে পারিনি। এটা শোনার পর আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি না। আমি ফোন করার চেষ্টা করি, আমি ওই সামনে বুথের একটা ফোন নিয়ে সেখান থেকেই কন্ট্যাক্ট করি। আমার কাল থেকে মনে হচ্ছিল যে আমি ধরা পড়ে যাব তোমাদের কাছে কিংবা মালিনীর কাছে। আপনি এক্ষুনি বললেন আপনি ব্ল্যাকমেল করে টাকা নিতেন, মানে আপনি চেয়ে টাকা নিতেন না, আপনি মালিনী ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে টাকা নিতেন। কেন? না মানে আপনি বলেছেন ব্ল্যাকমেল কথাটা, কি এমন জানেন আপনি যে 3 লাখ টাকা? আমি ব্ল্যাকমেলের কথা। আপনি ব্ল্যাকমেল শব্দটা উচ্চারণ করেছেন, বলুন কেন আপনি আমার মাকে ব্ল্যাকমেল করতেন, বলুন। কি আশ্চর্য, আমি ব্ল্যাকমেলের কথাটা কি এমন জানেন বলুন। আপনি মালিনী ব্যানার্জির কি এমন গোপন সত্যি কথা জানেন যার জন্য 3 লাখ টাকা আদায় করতেন? বলুন, চুপ করে থাকবেন না। এখন যদি আপনি চুপ করে থাকেন তাহলে কিন্তু আপনি আরো বড় জালিয়াতির কেসে ফেসে যাবেন। সোমরাজ বাবু, আপনি বলছিলেন না আপনার মা ক্যারিয়ারিস্ট, সবকিছু জলাঞ্জলি দিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে চলে। এই সেই ক্যারিয়ারিস্ট মা যে দূরে থেকেও আপনার বিপদের আজ পেয়ে আমাকে ফোন করেছেন আপনার কথা জিজ্ঞেস করতে, শুধুমাত্র আপনার কথা জিজ্ঞেস করতে। আর এই সেই সব জলাঞ্জলি দেওয়া মা যে আপনার অসুস্থতার খবর পেয়ে একটা ফোনে মুম্বাই থেকে ফ্লাইট ধরে কলকাতায় চলে এসেছে, কিচ্ছু না ভেবে। ডাক্তার কি বলেছে জানেন? শুধুমাত্র লাইফ সেভিং ড্রাগে নয়, আপনি আপনার মায়ের মমতায় সুস্থ হয়ে উঠেছেন। এই মায়ের মমতায়। আরে সেই মায়ের থেকে আপনি মুখ ফিরে থাকতে পারবেন তো? সোমরাজ বাবু, আর কতদিন অন্ধ হয়ে থাকবেন আপনি আমাকে বলুন তো? মালিনী ব্যানার্জি 23 বছর ধরে আপনাকে যে পট্টিটা পরিয়েছে সেটা এবার খুলুন সোমরাজ বাবু, সময় এসে গেছে, আর অন্ধ হয়ে থাকবেন না। আমি এই মহিলার সামনে আমার মায়ের সম্বন্ধে আর একটাও খারাপ কথা শুনবো না, প্লিজ। সোমরাজ বাবু, মালিনী ব্যানার্জি আপনার মা নন। এই মহিলা বলে যাকে সম্বোধন করছেন তিনি আপনার মা। আপনি জানেন, আপনি যখন অসুস্থ ছিলেন, যখন আপনার জ্ঞান ফিরল, আপনি জানতেন আপনি ওনার সঙ্গে দেখা করতে চান না। সেই জন্য আপনার সঙ্গে দেখা করার বা আপনার সাথে দুটো কথা বলার এইটুকু বাসনা ছিল মনে, সবকিছু জলাঞ্জলি দিয়ে উনি চলে গেছেন, এক মুহূর্ত দাঁড়াননি। আপনার ইচ্ছে সম্মান রাখতে, আপনাকে ভালোবাসেন বলে। আর আমি এটাও জানি আজকে যদি আমি আপনাকে এখানে না নিয়ে আসতাম
ওনার হাজার বুক ফেটে গেলেও উনি কোনোদিন আপনার সঙ্গে দেখা করতে যেতেন না। আর তাকে আপনি, এই মহিলা, কেন সোমনাথ বাবু শুধুমাত্র মালিনী ব্যানার্জি দিনের পর দিন আপনার ব্রেন ওয়াশ করেছে বলে? সোমনাথ বাবু প্লিজ চিৎকার করবেন না, প্লিজ চিৎকার করবেন না, চিৎকার করবেন না, আপনার শরীরটা খুব খারাপ। আমার কথাটা শুনুন, আমার একটা রিকোয়েস্ট রাখুন সোমনাথ বাবু, সোমনাথ বাবু আমার একটা রিকোয়েস্ট রাখুন। আছে তো মুনমুন্ডে অনেক কথা বলেছে আমাদেরকে, আর কতদিন আপনি 10 মণি পাথর বুকে চেপে এভাবে ঘুরে বেড়াবেন? সোমনাথ বাবু এক সেকেন্ড উনি তোমার হাত ধরেছেন কেন বলো তো? কারণ উনি জানেন আসল সত্যিটা, যেটা আমিও জানি। আর বিশ্বাস করো দিদি, তুমি যাই বলো না কেন, যেভাবেই বলো না কেন, আমি এই জিজ্ঞাসাবাদে পার্টিসিপেট করব না। আমাকে একটা কথা বলো তো, যখন 23 বছর আগে এই ঘটনাটা ঘটছিল তখন আমি কোথায় ছিলাম? কোথাও না। আর আমি বারবার একটা কথা বলছি, এটা কেবলমাত্র ওদের 3 জনের ইকুয়েশন, এটা ওদের 3 জনের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এটার অংশীদার নই, ভুক্তভোগী ভিকটিম। বেশ তো, আপনি যখন ভিকটিম, আপনার তো সবটা জানা উচিত। আপনি জানতে চাইবেন না কেন আপনাকে এত ভুগতে হলো, কেন আপনি এত বঞ্চিত হলেন? না, চাইবো না, কারণ আমার ভিকটিম হওয়ার কারণ হিসেবে আমি যে সত্যিটা জানি এটা আমার জন্য যথেষ্ট। যথেষ্ট নয় সোমরাজ বাবু, যথেষ্ট হতে পারে না, কারণ আপনি যেই সত্যিটা জানেন সেটা মালিনী ব্যানার্জি আপনাকে বুঝিয়েছেন। আপনাকে আসল সত্যিটা জানতে হবে। প্লিজ স্টপ ইট। আমি এই নিয়ে আর কোনো কথা বলতেও চাই না, জাস্ট শুনতেও চাই না। আরেকটা কথা বলছি, শুনে রাখো, আমাকে কখনো কোথাও নিয়ে আসার আগে আমার পারমিশন নেবে, আমাকে না জানিয়ে যেখানে সেখানে আমাকে নিয়ে আসবে না। আমি কারোর হাতের পুতুল নই যে আমাকে যখন খুশি কেউ দূরে সরিয়ে দেবে, আবার যখন প্রয়োজন পড়বে আমাকে কাছে টেনে নেবে। আমি কারোর হাতের পুতুল নই। আমার চুপ করে থাকাটা আমার দুর্বলতা নয়, ওটা আমার ডিসেন্সি। এত কিছু ঘটে গেল সোমরাজ বাবু, এত কিছু। তিতির, বিষ বিক্রির শিকড় অনেক দূর অব্দি পোতা আছে দিদি। তুমি ওকে একা যেতে দিও না দিদি, ছেলেটার তো শরীরটা ভালো নেই বলো। আর ও যখন সত্যিটা জানতে চাইছেই না, তখন কি লাভ ওকে সত্যিটা বলে? শোনো, তুমি ওর সাথে যাও। ডক্টর তো বলেছেন এই সময় যেন বেশি টেনশন না করে। এটাকে বলে মায়ের মমতা। যাও, দেরি করো না। আর সম্রাট বাবু এই মাকে অবহেলা করছেন এভাবে, আমি কি করবো আমি জানি। যাও, ওর কাছে যাও, ওকে একা দেখো না। সমস্ত প্রমাণ মায়ের বিরুদ্ধে, আর এই কারণের জন্যই বাবা আর তিতির মাকে দোষী সাব্যস্ত করতে পারছে। কিন্তু আমি জানি আমার মা কোনো দোষ করেনি, কোনো দোষ করেনি। আসলে মাকে যারা দোষী ভাবছে তারাই ভুলটা করছে। মিসিং লিঙ্ক আছে নিশ্চয়ই, যেটা কেউ বুঝতে পারছে না। কি সেই মিসিং লিঙ্ক যেটা কেউ বুঝতে পারছে না? ভুল অন্য কেউ নয় সোমরাজ বাবু, ভুল আপনি করছেন। আর মিসিং লিঙ্কটা হলো এতদিন ধরে মালিনী ব্যানার্জি আপনাকে যে ব্রেন ওয়াশ করেছে, সেটা। তার দৌলতেই আপনি মালিনী ব্যানার্জির দোষ চোখে দেখেও দেখতে পাচ্ছেন না।
বাবা কিন্তু আর আগের মতো নেই। আর তুমি কেন নিচে বলতে গেলে? এটা বাবা আর মায়ের ব্যক্তিগত ব্যাপার। এখানে তোমার ইন্টারভেনশনের সব থেকে বেশি প্রয়োজন ছিল। জয়দা, সোমরাজবাবুর শরীরটা তো ভালো নেই, আর ডাক্তার এমনিও বলেছে কোনো রকম উত্তেজনা ওনার পক্ষে ক্ষতিকারক। এখন এই ডিসকাশনটা করলেই নয়। আমার দাদা ভাইয়ের শরীর খারাপ সেটা কি আমি জানি না তিথি? না, আমার দাদা ভাইয়ের কোনটাতে ক্ষতি হবে কোনটাতে ভালো হবে আমি সেটা জানি না। দাদা ভাই মাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই আমাদের মায়ের অসম্মান হলে, আমাদের মা কষ্ট পেলে দাদা ভাই সব থেকে বেশি এফেক্টেড হবে তিথি। আর সেই কারণেই আমি বলছি আজকে দাদা ভাইয়ের ইন্টারভেনশনটা সব থেকে বেশি প্রয়োজন ছিল। আমাদের মা যে কি কি করেছে সেগুলো তো খুলে বলতে পারছি না। জয়দা, তুমি আমাকে ভুল বুঝছো কেন? আমি তো সেরকম ভাবে বলতে চাইনি। আমি বলছি আজকে রাতটা কাটুক না, কালকে না হয়। কালকে অনেক দেরি হয়ে যায় দিদির। বাবা যদি মায়ের বিরুদ্ধে হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তার জন্য তুই তাই থাকবি তো? বস থাকবি তো? তাই প্লিজ তোমরা সবাই একটু চুপ করো, প্লিজ স্টপ ইট দোয়েল। জয়, আমি কতবার বলেছি আমি অন্য কারুর বিষয়ে কখনো আমি 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 ঢুকবো না। আমি কোনোদিন ঢুকিনি। চোদ্দ অন্য কারোর বিষয়? যাদের কথা হচ্ছে তারা আমাদের মা বাবা। বাবা বলছে মাকে ডিভোর্স দেবে। ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন। ডিভোর্স, মা বাবা একসঙ্গে থাকবে না বলছে। এই জয়, তুই চুপ কর এক সেকেন্ড। আমাকে বলতে দে, কে কার সঙ্গে থাকবে না কে কার সঙ্গে থাকবে না সেটা 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 তুমি আমি ডিসাইড করবো? হ্যাঁ, করতে পারবো না। আমি তোকে বারবার বলছি, দেখ আমি 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 কারোর বিষয়ে ঢুকবো না। আমি ঢুকতে চাই না। প্লিজ আমাকে সব বলিস না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি ঢুকবো না। নট ক্লিয়ার দাদা ভাই, নট ক্লিয়ার। তুমিও তার মানে বাবার মতো হয়ে গেলে? নিজের আসল মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আমাদের মাকে নিয়ে, আমাদের মায়ের ভালো মন্দ নিয়ে এতটা নিষ্প্রিয় হয়ে গেলে? তুমিও কি মাকে সৎ মা ভাবছো? আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি আর এই বিষয়গুলোর মধ্যে ঢুকবো না। যা, তোরা যা। আমার মনে হয় এই মুহূর্তে তোদের এখান থেকে চলে যাওয়া উচিত। তোরা একদিনে যথেষ্ট বেশি কথা বলে ফেলেছিস, অনেক বড় বড় কথা বলেছিস। আমার মাকে আমি সৎ মা ভাবি, এই কথাটা যারা বলে তাদের আমি স্ট্যান্ড করতে পারছি না। জয়, ভেরি সরি। তোরা প্লিজ। বললাম আমি ভুল চলে যেতে বলল তো। চলে যাচ্ছি, চলে দই। নিজের আসল মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আমাদের মাকে নিয়ে এতটা নিষ্ক্রিয় হয়ে গেলে? তুমিও কি মাকে সৎমা ভাবছো? আজ আমার আনন্দ হওয়ার কথা সোমরাজবাবু। আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু আমার ভয় হচ্ছে। এই যে মালিনী ব্যানার্জির মুখোশ খুলতে গিয়ে সব সম্পর্কগুলো বদলে যাচ্ছে। আজ আমার আর দিদির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সোমরাজবাবু আর জয়দার মধ্যেও যদি একই দূরত্ব, যদি ভাইয়ে ভাইয়ের সম্পর্কে ছিঁড় ধরে। তুই জয়কে দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে না দিস। যে ভাইকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তার উপর রেখে গেল। আমি আপনার কাছে জানতে এলাম সোমরাজবাবুকে কিভাবে সামলাবো। এখন তো দেখছি আপনি নিজেই বিধ্বস্ত। আমারই ভুল হয়েছে জানেন তো। যখন সোমরাজবাবুর জ্ঞান ফিরলো, সোমরাজবাবুর কেবিন থেকে আপনাকে যেতে দেওয়াটা আমার উচিত হয়নি। আমার উচিত ছিল আপনাকে হাত ধরে সোমরাজবাবুর সামনে দাঁড় করিয়ে রাখা। মিতা ম্যাম, মিতা ম্যাম। ম্যাডাম, হ্যাঁ বলছি পেশেন্ট ডাকছে আপনাকে। সোমরাজবাবুকে দেখানো যে আপনার জ্ঞান ফিরেছে শুধুমাত্র ইনজেকশনে নয়, আপনার মায়ের মমতায়। লাইফ সেভিং ইনজেকশনটা ঠিক সময় দিয়েছেন বলে। না না, আসল ওষুধ তো এখানে। মা আর স্ত্রীর ভালোবাসায় মিস্টার ব্যানার্জি প্রাণ ফিরে পেলেন। ওতে কিচ্ছু বদলাতো না তিতির।
তাতে বরং সোমরাজ আরো বেশি অসুস্থ হয়ে পড়তো। সোমরাজ বাবু, আমার কোমরে খুব ব্যথা করছে। আমি তোমার কোমর টিপে দিচ্ছি তিতির। সোমরাজ বাবু, আমার আচার খেতে ইচ্ছে করছে। আম, কুল, তেঁতুল, কিসের আচার খাবে তুমি? আমি এক্ষুনি এনে দেবো। সোমরাজ বাবু, আমার পা ফুলে গেছে। আমি তোমার পায়ে গরম শিক দিয়ে দিচ্ছি। সোমরাজ বাবু, আমার বমি পাচ্ছে। আমি এক্ষুনি তোমাকে বালতি এনে দিচ্ছি তিতির। এই তিতির, ছেলে না মেয়ে হবে গো? একটা চুমু দিলে রিটার্ন চুমু দিতে পারে না, বাচ্চা তো অনেক দূরের কথা। তিতির, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আরে বাচ্চার চেষ্টা করছিলাম কিন্তু। হ্যাঁ, কি বললে? কিছু না, আমার ভীষণ পেটে যন্ত্রণা করছিল, তাই আমি পেটে বালিশ চেপে বসে না দাঁড়িয়েছিলাম। আচ্ছা, তোমার পেটের যন্ত্রণা তুমি আমাকে আগে কেন বলনি? কোথায় ব্যথা? না না, আপনি কি ডাক্তার নাকি? আপনাকে কি বলবো? না, তুমি পেটে বালিশ আটকে রেখেছো বলে তোমার ভীষণ ব্যথা করছে। তুমি ওকে দেখো, এখানে বসে তুমি দেখো আমাকে। ওহো, 8টা বেজে গেছে। গভর্নমেন্টের তরফ থেকে মিস্টার হাইচের একটা কল করার কথা আছে ভিডিও কলে। আবার কি সমস্যা হলো? আমাদের তো ডেলিভারি হয়ে গেছে। আরে দাঁড়াও, কি বলছে একটা দেখতে দাও আগে। গুড ইভিনিং মিস্টার আইচ। মিস্টার ব্যানার্জি, কি করছেন? কি করছেন না? ও দিদির, আপনিও আছেন? আচ্ছা, এই ডিজাইনটা তো আপনারই। কি করে করলেন আপনারা এটা? আপনারা যখন মিটিং করলেন তখন এই কালার স্কিম বা ফেব্রিক নিয়ে তো কোনো কথা বলেননি। এরকম যে হতে পারে আমরা তো ভাবতেই পারছি না। কিছু সমস্যা হয়েছে? কালার্স, ডিজাইন এগুলো কি আপনাদের পছন্দ হয়নি? পছন্দ হয়নি মানে প্রচন্ড পছন্দ হয়েছে আমাদের। ইনফ্যাক্ট আমরাই তো একটু ডিলে করছিলাম, কি হয় না হয় সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। কিন্তু সবটা খুব সুন্দর হয়েছে, বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সত্যি এত বড় ব্লাস্টের পরে এরকম ফ্ললেস ডেলিভারি আমরা তো ভাবতেই পারছি না। ইনফ্যাক্ট পরের একটা প্রজেক্টও আমরা আপনাদের সাথেই করতে চাই মিস্টার ব্যানার্জি। থ্যাঙ্কস ওয়ান্স अगेन। বাই মিস্টার ব্যানার্জি, বাই তিতির ম্যাম। থ্যাংক ইউ, বাই বাই বাই। তোমার যদি পেটে ব্যথা সেরে গিয়ে থাকে তাহলে শুটিং করছি নাকি আমরা? প্লিজ তিতির, ভেতরে ঢোকো। তিতির, আমি বলছি শোনো তিতির, ভেতরে এসো। তিতির ছাড়ুন না। আরে সোমরাজ, ছাড়ুন না। আরে তিতির প্লিজ, আমার কথাটা শোনো। ভেতরে এসো। এটা কোনো সেন্স নেই। কোনো সেন্স নেই? কোথায় মানুষের একটা ভাব আসবে? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর চারপাশটা। বলেছিলাম এই সমস্ত ভাব টাপ না আনতে। গাড়িটা কেন বিগড়ে? আর আপনার গাড়ি তো আপনার মতোই বেরোসি। এই একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। এর মধ্যেই গাড়িটা খারাপ হতে হলো। এখন আমি কোথায় মিস্ত্রি পাবো? লোকালয় থেকে অনেকটা দূরেও চলে এসেছি মনে হচ্ছে, অনেকটা রাতও হয়েছে। আমার নাম ভূপেন আছে। আপনি কি করে জানলেন আমি এই বাড়িতেই থাকি? এই বাড়িটা দেখছেন না, এই বাড়ির আমি চৌকিদার আছি। বাড়ি তো হানাবাড়ি মনে হচ্ছে সোমরাজ বাবু। দেখি এই লোকটাকে যদি কোনো মেকানিক ম্যানেজ করতে পারি। দাঁড়াও।
ভূপেন বাবু, বলছিলাম এখানে কোনো এই গাড়ি সারানোর মেকানিক পাওয়া যাবে? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। সব কিস্সা একই রকম বলছি। সব গাড়ি না এখানে একদম খারাপ হয়ে যায়, লেকিন ওনার মর্জি না হলে গাড়ি ঠিক হয় না। আচ্ছা বলছি, ওনার মর্জি মানে কি? ওনার মর্জি মানে উনি কে? মানে মেকানিকের মর্জি না হলে এই শুনশান জায়গায় তো মেকানিক মিলবে না। আমি সেইটাই বলছি, কাল সকালের আগে কিচ্ছু হবে না। সকাল অব্দি কি হবে? কি হবে? দাঁড়াও দেখছি না। আজ রাতে আমার বাড়িতে আপনি মেহমান হয়ে থাকুন। আমার বাড়িতে চলুন আমার সাথে আমার বাড়িতে। বাবু, আপনাদের কি ডর লাগছে? না, ডর না, আসলে আমরা তো কাউকে চিনি না এই বাড়ি। আপনি আমাকে তো পেহচান করেন বাবু, আমি আপনাদের খুব যত্ন করব। আপনাদের সাথে কি আমার এখনো রিশতা হয়নি? দেখেন বাবু, দেখেন বারিশ শুরু হয়ে গেছে, এখানে আর দাঁড়াবেন না। চলুন, আপনি আমার সাথে ভিতরে চলুন। চলুন। বাড়ির ভেতরটা কেমন একটা পরিবেশ না, বাজে। এটা একটু ধরবে? আমার লাগবে না, আপনি করুন। বলছি, আপনি একটা শব্দ পাচ্ছেন? কিসের শব্দ বলুন তো? কিসের শব্দ? শব্দ একটা পাচ্ছি, কিরকম একটা ঘুমুরের শব্দ। এই সময় কে ঘুমুরের শব্দ করবে বলুন তো? তুমি কি ভূতের ভয় পাচ্ছ? ভয়? কি বলছেন আপনি? আমি ঘাটালের মেয়ে, আমি ভূতের ভয় একদমই না। আমি তো আপনাকে তো বলেছিলাম আমাদের বাড়ির পাশে দাদুর ভূত থাকে, আপনাকে গল্প শুনিয়েছিলাম, ভুলে গেছেন আপনি? আপনি তো সেই ভূতের গল্প শুনে কি ভয় পেয়েছিলেন। আমি তো ভয় পাইনি, আমি তো সারা জীবন দাদুর ভূতের সাথেই বড় হয়েছি, আমি তো ভয় পাই না। ভয় পাওনি? টিকটকে কিসের শব্দ হচ্ছিল? ভয় পেয়ে গর্তে ঢুকে যাচ্ছিল, কিসের শব্দ? তাহলে যে আমার কাছে এসে পড়ে, ঠিক আছে, সরে যাচ্ছে।
চুলটা তো পুরো ভিজে গেছে, এবার তো ঠান্ডা লেগে যাবে তোমার। বাবুজি আপনাদের চাই। বলছি একটু আগে না কিরকম একটা আওয়াজ হচ্ছিল, কিসের আওয়াজ ওটা? কেসা আওয়াজ? ওই ঘুঙ্গার মানে ঘুঙুরের শব্দ। আর একটা না ছায়া মূর্তি এদিক থেকে ওদিকে চলে গেল, ওটা কিসের ছায়া মূর্তি? ভূপেন কাকা? কাকা? वो भी मुझे काका बुलाती थी। কিছু বললে তুমি? হ্যাঁ আর বলো না, তোমার মুখে কোনো কথাই আর সাজে না। ভয় পাই না করে তো একেবারে ভয় পেয়ে একসা হয়ে গেলে। শুনুন, আমি ভয় পাইনি, আপনি তো অন্ধকারে তিতির বলে চিৎকার করে উঠলেন, আমি মোটেই ভয় পাইনি। হ্যাঁ শুধু করবো, ওই অন্ধকারে একটা আমার গায়ে এরকম ঘাড়ের ওপর উঠে পড়েছিল, আমি তো ভাবলাম ওই লক্ষ্মী, তারপর কারেন্ট আসতে দেখলাম তুমি। লক্ষ্মী জাপটা জড়িয়ে ধরলে খুব ভালো হতো না? ভূতকে নিয়েও হিংসা মারতে চাইছেন তো? না, আমি ছেলে খেলার কথা বলছিলাম। ছেলে খেলা। এই ভিজে সালোয়ারটা পরে তুমি তখন থেকে দাঁড়িয়ে আছো, আমি আমার ঠান্ডা লাগবে বলে আমি তোমাকে কোটটা পরিয়ে দিলাম, সেটাও তুমি খুলে দিলে। অবশ্য পরেও কোনো লাভ হতো না, জামা কাপড়টা তো পুরো ভিজে গেছে। আপনারও তো চুল ভেজা রয়েছে, কি আর করা যাবে এখন? আরে ওয়েট দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমার গাড়িতে একটা স্পেয়ার জামা কাপড় থাকে, আমি নিয়ে আসছি। না মানে না, আপনি এইভাবে আমাকে একা ফেলে যাবেন না, আমি আপনার সঙ্গে যাব। তুমি তো ভূতে ভয় পাও না। দেখুন বিষয়টা ভূত বা ভয় নয়, বিষয়টা হচ্ছে আপনার সেফটির প্রশ্ন। তো এরকম একটা অচেনা অজানা জায়গায় আপনাকে এভাবে আমি একা ছেড়ে দিতে পারি নাকি? আপনি একা যাবেন? এই লক্ষ্মীর কাছে আমি একা কিছুতেই থাকবো না। চলুন সমরেশ বাবু, আমি যাচ্ছি আপনার সঙ্গে। চলুন, আপনার কোনো ভয় নেই। তাকিয়ে আছেন কেন? চলুন। তোমাদের এই রিয়াকশনের জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার নাটকটা দেখো। গাড়ি ঠিক হয়ে গেছে, বেরোতে হবে আমাদের এবার। ও আজকাল তুলিও ফোন করছে, তো কি দরকার? সেটা ফোনটা না ধরলে কি করে বুঝবো? ও আপনার তো অভ্যেস আছে চোরের ওপর, সরি তিতিরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। আপনি ফোনটা ধরবেন নিশ্চয়ই। হ্যাঁ তুলি বলো। সোম, কেমন আছো তুমি? আমি না অনেকদিন থেকেই ভাবছিলাম তোমাকে ফোন করব। আমি কিন্তু জেনুইন কারণেই তোমাকে ফোন করেছি। আসলে বোম ব্লাস্ট এইসব শুনে আমি অনেকবার ভেবেছি তোমায় ফোন করব, কিন্তু আগে যা হয়েছে তাতে আমি সত্যি ভাবিনি সোম তুমি আমার ফোনটা ধরবে। না, ভুল বোঝাবুঝি তো হতেই পারে, তার জন্য ফোন না তোলার কি আছে বলো? আর শোনো, আমি ভালো আছি, তোমার বেস্ট উইশেস আমার সঙ্গে আছে, তাই না? তুমি আফটার আমার ভালো চাও, আমার খারাপ চাইলেও কেউ করতে পারবে না। এত কিছুর পরেও সোমরা জামাই ওর ওয়েল উইশার ভাবে, তার মানে তিতিরের সাথে থেকে সোমরাজ একেবারেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। আমি সত্যি ভাবিনি সোম তুমি আমার ফোনটা ধরবে। না, ভুল বোঝাবুঝি তো হতেই পারে, তার জন্য ফোন না তোলার কি আছে বলো? আর শোনো, আমি ভালো আছি, তোমার বেস্ট উইশেস আমার সঙ্গে আছে, তাই না? তুমি আফটার আমার ভালো চাও, আমার খারাপ চাইলেও কেউ করতে পারবে না। এত কিছুর পরেও সোমরা জামাই ওর ওয়েল উইশার ভাবে, তার মানে তিতির সাথে থেকে সোমরাজ একেবারেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। তো বটেই, বোম ব্লাস্টের সময় কোথায় ছিলে তুলি? আমি এখানে না ঠিক কথা বলা যাচ্ছে না, আমি তোমার সঙ্গে পরে দেখা করে সামনাসামনি কথা বলি। হ্যাঁ ওকে। হ্যাঁ আমি তোমাকে জানাচ্ছি কোথায় দেখা করছি। হ্যাঁ 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 ওকে।
দেখা করবেন আপনি? কেন, সমস্যাটা কোথায়? তুমি কখন, কেন, কার সঙ্গে দেখা করছো, আমি তার কৈফিয়ত চাই? ঠিক আছে, দেখা করুন আপনি, তো সেখানে একসঙ্গে বসে যা খুশি করুন আপনি। মাথাটা একেবারে গেছে। মা তুমি এইসব কথা একদম বলবে না মা। কোথায় যাবে তুমি? তুমি ভাবতে কি করে পারলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? এবার আমাকে যেতে দাও, যাও। আমার তো সমস্ত দায়িত্ব শেষ। দোয়েল তোমার সঙ্গে রইলো, ও তোমাকে গাইড করবে, তোমার স্ত্রী তোমার